এখন আমরা বাংলাদেশের কনটেক্সটে আমরা এখন একটু আলোচনাটা করব। বাংলাদেশের কনটেক্সটে যখন আমরা আলোচনার কথা বলবো, তাহলে প্রথম যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ কি, আমরা একটু আগে ডেভেলপিং কান্ট্রির কথা বলেছি, বাংলাদেশ কি একটা ডেভেলপিং কান্ট্রি? ম্যাম, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। আপাতত তো ডেভেলপিং কান্ট্রি বলা যায়। আচ্ছা, আপাতত ডেভেলপিং কান্ট্রির বিভিন্ন যে ক্রাইটেরিয়া গুলো, কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছে এবং ট্রানজিশনের মধ্যে আছে, এটা আমরা বলতে পারি। এবং এই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করা হচ্ছে, এগুলো মনিটর করা হয় এবং এই মনিটর গুলো ইউএন থেকে করা হয়, এবং সেই জিনিসগুলো আমরা একটু ডিটেইলেই আমরা আলোচনা করব। তার আগে আমরা বলবো হোয়াট আর দ্য স্ট্রেট রেজিম, যেটা বাংলাদেশ বাংলাদেশ এর মধ্যে দিয়ে পার হয়ে এসছে। হ্যাঁ, তো বাংলাদেশের ট্রেড রেজিমটা কেমন ছিল আমরা সেটা আলোচনা করতে চাই। সেই আলোচনাটা আমরা আজকে করব। বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের সিকোয়েন্সটা কোত্থেকে আসছে? আমরা এখন পলিসি, ট্রেড পলিসি ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, এর আগে আমরা ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে দেখেছি। এখন আমরা বলতে পারি যে ট্রেড পলিসি বাংলাদেশে কি ধরনের ট্রেড পলিসি নিয়েছে এবং লিবারেশনের পর থেকে, এবং এটা যদি আমরা ডেভেলপিং কান্ট্রি, অন্যান্য ডেভেলপিং কান্ট্রি যারা সাকসেসফুল হয়েছে, আহ তার গ্রোথ, ইকোনমিক গ্রোথ এসছে চেঞ্জিং দেয়ার ট্রেড পলিসি, বাই চেঞ্জিং দেয়ার ট্রেড পলিসি, তাদের সাথে বাংলাদেশের অবস্থাটা কি সেটা তুলনা করবার জন্য। সো সেটা আমরা তুলনা করতে পারবো। সো আমরা ইন আ ব্রিফ, আমরা শর্ট রিভিউ আমরা করব যে বাংলাদেশের কি ধরনের ট্রেড স্ট্র্যাটেজি মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, আর কিছু জয়েন করছো কেউ কেউ? ট্রেড পলিসিস ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশের শর্ট রিভিউ। আমরা বাংলাদেশের আহ কোথায় গেল, হ্যাঁ, ট্রেড পলিসি রেজিমকে তিনটা সময় আঙ্গিকে, তিনটা সময়ের ফ্রেমে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে 1971 থেকে 1981, এই দশক, এই দশকটাকে হচ্ছে আফটার লিবারেশন। তার মানে লিবারেশন মানে যুদ্ধের পরে একটা ওয়ার টর্ন একটা ইকোনমি, সেই পরিস্থিতিতে কি ধরনের স্ট্র্যাটেজি আসলে নেওয়া বাস্তবসম্মত, সেটাও একটা বিষয়বস্তু আছে। এরপরে যখন এই দশকটা পার হয়ে গেছে, তারপরে যে দশকটা গেছে সেটা 81 থেকে 91, অ্যান্ড দেন 91 অ্যান্ড থেকে অনওয়ার্ডস, এই তিনটা ট্রেড রেজিমে আমরা ভাগ করি। তাহলে এটার বৈশিষ্ট্যগুলি কি কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেগুলো একটু আমরা আলোচনা করি। সো ইনওয়ার্ড রেস্ট্রিক্টেড ট্রেড পলিসি, যেটা তোমাদের দুটো ভাগে আমরা বলেছি, ট্রেড পলিসি ক্যান বি অফ টু টাইপস। একটা হচ্ছে রেস্ট্রিক্টেড ট্রেড পলিসি, আর একটা হচ্ছে ফ্রি ট্রেড পলিসি। সো রেস্ট্রিক্টেড ট্রেড পলিসিটা মোটামুটি আমরা আইএসআই স্ট্র্যাটেজি আমরা বলতে পারি, এবং এটাকে আমরা ইনওয়ার্ড লুকিং ইকোনমিও বলতে পারি। হ্যাঁ, এটাকে আমরা ইনওয়ার্ড লুকিং ইকোনমি, ইনওয়ার্ড শব্দটা লুকিং ইকোনমি কেন বলছি, আমরা যা প্রডিউস করব নিজের দেশের অভ্যন্তরে ডোমেস্টিক্যালি প্রডিউস করব, অ্যান্ড আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট হবে না। এক্সপোর্ট ইম্পোর্ট হবে না মিনস আমরা ডিসকারেজ করছি এক্সপোর্ট ইম্পোর্ট, এবং রেস্ট্রিকশন অন ট্রেড। সো রেস্ট্রিকশন অন ট্রেড মানে হচ্ছে এক্সপোর্টও কম সেরকম হতে পারবে না, ইম্পোর্টও হবে না। তাহলে এক্সপোর্ট হবে না, সরি, ইম্পোর্ট কম করব, তাহলে এক্সপোর্ট কেন আমরা বাড়াতে পারবো না? কেউ বলতে পারবে আগের আলোচনা থেকে? ম্যাম, কারণ হচ্ছে ওই এক্সপোর্টের যেই মানে ইয়াগুলো রিসোর্সেস গুলো ওগুলো ইউজ করে আর কি ইম্পোর্টের রেস্ট্রিক্টেড গুড গুলো প্রডিউস করতে হয়। প্রডিউস করছে, রাইট, ভেরি গুড। সো আমরা রেস্ট্রিক্টেড টাইম যখন গেছে, তখন আমাদের যে রিসোর্স আছে ভেরি মাচ আনস্কিল লেবার, যদি বলি লেবার লেবার ফোর্স যেটা ছিল সেটা খুবই ভেরি মাচ আনস্কিল। তারপর আমরা বলবো এন্টারপ্রেনার যারা ছিল, তারাও কিন্তু এন্টারপ্রেনার যারা ছিল তারাও কিন্তু খুব দক্ষ ছিল না, এবং তাদের বেশিরভাগ যারা পরিত্যক্ত ইন্ডাস্ট্রি গুলো পাকিস্তানিরা যে চলে গেছে সেগুলো হ্যান্ডেল করার মতন প্রাইভেট সেক্টর মানে সেরকম এন্টারপ্রেনার ছিল না। সো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে ইটস বেটার টু লুক
ইনওয়ার্ডলি আর মানে দেশের অভ্যন্তরে এর দিকে তাকানো এবং সেইভাবে দ্রব্য উৎপাদন করা, মানে দেশ কোনো ট্রেডের ভিতর না গিয়ে আমাদের যা ডোমেস্টিক নিড, ডোমেস্টিক ডিমান্ড, সেই জিনিসটা আমরা ফুলফিল করতে পারি। তো এটা এটা করার জন্য অবশ্যই এখানে যেটা যেই স্ট্র্যাটেজির মধ্যে গেছে, পলিসিজ এমফাসাইজড অন দ্য ডমিনেটিং রোল অফ দ্য স্টেট, অর্থাৎ তার মানে এখানে স্টেটের একটা ডমিনেটিং রোল লাগবে, কারণ স্টেটের ডমিনেটিং রোল ছাড়া রেস্ট্রিকশন ইম্পোজ করা সম্ভব না। স্টেট যদি রেস্ট্রিকশন ইম্পোজ করে তাহলেই তো ইনওয়ার্ড লুকিং স্ট্র্যাটেজির মধ্যে আমরা থাকতে পারবো। সো স্টেট শুড ইম্পোজ ট্যারিফ, কোটা and all these restriction instruments to restrict import. So সেই জন্য স্টেটের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এই এই সময়টা তাহলে প্রাইভেট সেক্টর এক্সপ্যানশন ওয়াজ লিমিটেড, কারণ হচ্ছে কোনো, আমি যেটা বললাম যে সেই রকম এন্টারপ্রেনার সেরকম ছিল না, সুতরাং সরকারকে, গভর্নমেন্টকে সেটা টেক ওভার করতে হয়েছে, এবং গভর্নমেন্ট যখন এটা টেক ওভার করেছে তখন তার মানে হচ্ছে পাবলিক সেক্টরই তখন মানে ফ্লারিশ করেছে, এবং পাবলিক সেক্টরই সব ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিগুলো, হ্যাঁ, সবকিছুই সরকারের অধীনস্থ চলে আসছে। আর প্রাইভেট সেক্টর এক্সপ্যানশন ওয়াজ লিমিটেড, প্রাইভেট সেক্টর তখন তাহলে আর এক্সপ্যান্ড করতে পারছে না। এটা হচ্ছে প্রথম ফেজ। কোন সময়টা? যুদ্ধের পরবর্তী সময়টা। ওকে, আচ্ছা। আচ্ছা, তারপরে সেকেন্ড ফেজটা তাহলে আমরা কি বলবো? 81 এর পর থেকে যে ফেজটা আসছে সেটা হচ্ছে 1981 থেকে 91, এই দশকটায় আমরা মডারেট ট্রেড লিবারালাইজেশনের কথা বলছি। তার মানে পৃথিবীর অন্যান্য দেশ যা করেছে সেগুলো তো আমরা দেখেছি, তাই না? আমরা সাউথ কোরিয়া, আমরা ইন্ডিয়া, চায়না, আমরা ল্যাটিন আমেরিকা, আমরা এগুলো দেখেছি, কারণ আমরা স্বাধীন হয়েছি। আমরা যখন স্বাধীন হয়েছি অলরেডি তারা তাদের ট্রেড লিবারালাইজেশন পলিসির মধ্যে দিয়ে তারা চলে গেছে। তাদের ট্রেড পলিসি আমরা দেখেছি যে তারা কোন ধরনের, কিভাবে তারা শিফট করে গেছে। সো আমরা গ্র্যাজুয়ালি আমরাও আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে থাকলাম যে আমরাও মডারেট ট্রেড লিবারালাইজেশনের দিকে যেতে পারি কিনা। সো মুভমেন্ট from inward looking to an outward looking economy, এবং significant privatization took place at that time. এগুলো হচ্ছে কি অনেক ডিটেইলে তোমরা হয়তো বইয়ে পাবে পলিসিগুলো তোমরা যদি পড়ো, বাট আমি শর্ট করে জিনিসটাকে একটু আলাদা করে নিয়ে এসেছি। সো এটা গেল সেকেন্ড ফেজটা, এবং সেকেন্ড দশকে এটা গেল, এবং তারপরের থেকে 91 থেকে পরবর্তী সময় আমরা র্যাপিড ট্রেড লিবারালাইজেশন দেখতে পাচ্ছি। ইকোনমি বিকেম মোর ওপেন, তার মানে মোর ট্রেড, মোর এক্সপোর্ট, মোর ইম্পোর্টস, exports and imports increased and trade liberalization took place after 1991. এটার সাথে একটা ডেমোক্রেসিরও একটা চেঞ্জ আমরা লক্ষ্য করেছি। কেউ বলতে পারবে এটার সাথে ডেমোক্রেসিরও একটা পরিবর্তন আসছে? ডেমোক্রেসি, পলিটিক্যাল রেজিমে চেঞ্জ আসছে। 1991 এর পর তো বাংলাদেশে হলো আপনার যে গণতান্ত্রিক নির্বাচন হইলো, এরপর সরকার ক্ষমতায় আসে জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তারপর থেকে হয়তো বা ট্রেডটা লিবারাইজেশন করা শুরু হয়, মানে মানুষের জন্যই। রাইট। সো ডেমোক্রেসি অ্যান্ড ট্রেড লিবারালাইজেশন একসাথেই আমরা এই সময়টাতে লক্ষ্য করতে থাকি। আচ্ছা, তাহলে এইটা গেল তিনটা ফেজে আমরা ভাগ করে দেখলাম। এখন আমরা একটু ওকে, ইম্পোর্ট পলিসি গুলো কিভাবে চেঞ্জ হয়ে আসছে সেটা একটু দেখবো। সো 72-82 পর্যন্ত এই যে এক্সট্রিমলি রেস্ট্রিক্টেড ইম্পোর্ট পলিসি যে নেওয়া হয়েছিল, ওই সময় ইম্পোর্ট কন্ট্রোলটা কিভাবে করা হয়েছিল? সেই সময় ইম্পোর্ট কন্ট্রোলটা করা হয়েছিল, মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্ট্রুমেন্ট ছিল হচ্ছে ইম্পোর্ট পলিসি অর্ডার বা আইপিওস। তোমরা এগুলো সম্পর্কে ডিটেলে পড়তে চাইলে পড়তে পারো, বাট ইউ ডোন্ট নিড টু গো থ্রু ইন ডিটেইল। তোমাদের অল্প একটু জাস্ট জিনিসটা ডেফিনেশন গুলো একটু দেখলেই হবে। সো আন্ডার আইপিওস, ইম্পোর্টস ওয়্যার ইদার অ্যালাউড টু বি ইম্পোর্টেড অর প্রহিবিটেড অর নিড স্পেশাল অথরাইজেশন। তার মানে পজিটিভ লিস্ট অফ ইম্পোর্টেবল আইটেমস, মানে আইপিওর আন্ডারে কি কি দ্রব্য ইম্পোর্ট করা যাবে বিরাট একটা লিস্ট ছিল, আর বাকি যাদের এই লিস্টে ছিল না তারা সেই সমস্ত দ্রব্যগুলি ইম্পোর্ট করা হবে না। সো আইপিওর আন্ডারে হচ্ছে যে যে দ্রব্যগুলো শুধুমাত্র ইম্পোর্ট করা হবে
sorry, were either allowed to be imported or prohibited or need special authorization. Prohibit করা হবে সেগুলোর আলাদা আলাদা করে, পজিটিভ লিস্ট অফ ইম্পোর্টেবলস আলাদা করে করা হয়েছিল। সো দ্য হোল সিস্টেম রিলাইড অন ইম্পোর্ট লাইসেন্সিং। এই যে তোমাদের ইম্পোর্ট লাইসেন্সিং এর কথা বলেছি, পড়িয়েছি, সেই জিনিসটা আমাদের দেশেও ছিল। দ্য হোল সিস্টেম রিলাইড অন ইম্পোর্ট লাইসেন্সিং রাদার দ্যান অন ট্যারিফ exchange rate mechanism, which was rigid, complex and difficult for administration. So এই licensing processটা খুব complex and it is difficult for administration. So IPO যেটা import restriction সেটা import allow করা হবে বা বাধা যেতে পারে, বা স্পেশাল অথরাইজেশন করা যেতে পারে যে এই জিনিসগুলো ইম্পোর্ট করা যেতে পারে। সুতরাং এইভাবে একটা ভাগ ভাগ করা হয়েছিল। সো এটা কিভাবে করা হয়েছিল, সেটা লাইসেন্সের মাধ্যমে। ওকে, অ্যান্ড 1980 থেকে 81 পর্যন্ত, এবং আমরা যদি 91 পর্যন্ত যদি এক্সটেন্ড করি, এই সময়টাতে মডারেট থেকে ট্রেড লিবারালাইজেশন টুক প্লেস। Import licensing system was abolished in 1984. Instead, imports were permitted against letter of credit. এগুলো সাধারণত ব্যাংক ইস্যু করে থাকে, যেটার মাধ্যমে ইম্পোর্টটাকে সহজ করে ফেলা হয়েছিল, এক্সপোর্ট ইম্পোর্ট সহজ করা হয়েছিল। সো লেটার অফ ক্রেডিটের মাধ্যমে দ্রব্য ইম্পোর্ট করা যেত। এবং সেই 1986-এ পজিটিভ লিস্ট যেটা ছিল রিপ্লেসড বাই টু লিস্ট। একটা হচ্ছে নেগেটিভ লিস্ট, ব্যান আইটেম কি, এবং রেস্ট্রিক্টেড লিস্ট ফর আইটেমস যেগুলোর মধ্যে কিছু রেস্ট্রিকশন দেওয়া হবে, এইভাবে লিস্ট করা হয়েছিল। সো ইউ ক্যান গো থ্রু ইট, বাট ইউ ডোন্ট নিড টু গো ডিটেইল, দরকার নাই। আমার মনে হয় শুধু তোমরা ম্যাম পারমিটেড এগেইনস্ট লেটার অফ ক্রেডিট L/C, এটা একটু বলেন। এটা লেটার অফ ক্রেডিট হচ্ছে যে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, আমি এখন আমার উপর বিদেশ থেকে যখন ইম্পোর্ট করব, যে বিক্রেতা সে কিসের ভিত্তিতে আমার উপর রিলাই করবে যে আমি পে করব। হ্যাঁ, আমি ইম্পোর্ট করব, আমি বায়ার, আমি কিসের ভিত্তিতে আমি 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 তাকে পে করবো। সেই জন্য ব্যাংক হচ্ছে মিডিয়া হিসেবে কাজ করে। ব্যাংক একটা লেটার অফ ক্রেডিট দেয়, সেটার মাধ্যমে দুই দেশের মধ্যে মিউচুয়ালি ট্রানজাকশনটা যাতে সহজ হয় সেইটার ব্যবস্থা করে। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট ইজ কল্ড, মানে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এলসিটা লেটার অফ ক্রেডিট হয়, যে আমিও পে করব সেই ধরনের একটা লেটার অফ ক্রেডিট ইস্যু করা হয়। এবং ইয়েও যারা বিক্রি করছে, সেলার যারা বা এক্সপোর্ট করছে, তারাও এনশিওর করবে ওই ব্যাংকটার উপর তাদের ভরসা থাকবে, ব্যাংকটার উপর তাদের যে ভরসা, যে তারা তাদের কাছ থেকে পেমেন্টটা তারা পেয়ে যায়। সো দিস ইজ আ সিস্টেম যেটার মাধ্যমে প্রমোট করেছে, ট্রেড করা সহজ সাধ্য হয়েছিল আস্তে আস্তে। সো দিস ইজ ইম্পোর্ট পলিসি, যেটা আস্তে আস্তে মোর লিবারালাইজড ট্রেড পলিসির দিকে গেছে, মোর লিবারালাইজড ট্রেড পলিসির দিকে গেছে। এবং 1981-এর দিকে দেখা গেছে পিরিয়ড অফ র্যাপিড ইম্পোর্ট লিবারালাইজেশন। সো হাই ট্যারিফ রেটস ওয়্যার লোয়ার্ড, নাম্বার অফ ট্যারিফ রেটস ওয়্যার রিডিউসড, ট্যারিফ ব্যান্ডটা তোমরা একটু দেখে নিও, ট্যারিফ ব্যান্ডটা কি। ট্যারিফ ব্যান্ড ওয়্যার কম্প্রেসড, dispersion in tariff rates were reduced. মানে ট্যারিফ সংক্রান্ত হাই ট্যারিফ যেটা দেওয়া ছিল, প্রথমে তো লাইসেন্স ছিল, তারপরে সেটা লাইসেন্স গুলো উঠিয়ে দিয়ে ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল। বা ট্যারিফ গুলো ছিল খুব ডিসপারশন, মানে ডিসপারশন ইন ট্যারিফ রেটস মানে অনেক অনেক ছিল, মানে বিভিন্ন ধরনের ট্যারিফ রেট ছিল, অল্প কিছু রেট না, বিভিন্ন রকমের ট্যারিফ রেট ছিল। তারপরে নাম্বার অফ ট্যারিফ রেটস কমিয়ে আনা হয়েছিল, সবকিছু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমিয়ে আনা হয়। এবং অ্যাভারেজ নমিনাল রেট অফ প্রোটেকশন অফ অল ট্রেডেবলস ফেল ফ্রম 88% থেকে 22%। সো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে রেস্ট্রিকশন গুলো অনেকাংশেই কমে আসে, এবং ট্যারিফ রেস্ট্রিকশনটা আস্তে আস্তে কমে আসে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা লিবারালাইজিং ট্রেড, এবং ট্রেড লিবারালাইজেশনের প্রথম স্টেপ হচ্ছে ইম্পোর্টকে লিবারালাইজ করা। তার কিভাবে করা যেতে পারে? প্রথম হচ্ছে লাইসেন্স ইস্যু করে রেস্ট্রিকশন যেগুলো করেছিল সেগুলো আস্তে আস্তে উঠিয়ে দিয়েছে। তারপরে ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল, ট্যারিফ গুলো আস্তে আস্তে রেটটা কমিয়ে আনা হয়েছে, ডিসপারশনটা কমিয়ে আনা হয়েছে। এবং এইভাবে ইম্পোর্টকে যেটা বাধা দেওয়া হয়েছিল, যে ইম্পোর্ট রেস্ট্রিকশন কেন করা হবে, কারণ আমরা ইনওয়ার্ড লুকিং স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যাচ্ছি। সো আমরা আমাদের নিজস্ব রিকোয়ারমেন্ট, নিজস্ব যা চাহিদা, সেগুলো আমরা ফুলফিল করব। সো আমরা নিজেরাই প্রডিউস করব, সেই জন্য ইম্পোর্ট
রেস্ট্রিকশন গুলো আস্তে আস্তে দেওয়া হয়েছিল, বাট অ্যাকচুয়ালি সেটা আস্তে আস্তে উঠিয়ে ফেলা হয়েছিল। এবং এটা আমরা উই টুক দ্য লেসন ফ্রম দ্য আদার ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, ওকে। মনে হচ্ছে যে তোমাদের নেটওয়ার্ক, অনেকে ঢুকছো অনেকে বের হয়ে যাচ্ছে, একই মানুষ এখানে। কেউ কি টেক্সট করেছো এখানে? আচ্ছা, এখন আমরা ইনপুট পলিসি লিবারালাইজেশনটা আমরা দেখলাম, ইনপুটকে লিবারালাইজ করে দেওয়া। তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে কি ধরনের চেঞ্জ আনা হলো? তো এক্সপোর্টের ক্ষেত্রে যে চেঞ্জ গুলো হলো সেটা আমরা একটু বলি, যে ট্রেড পলিসি মেজার্স অলসো ইনক্লুড আ সেট অফ জেনারেস সাপোর্ট অ্যান্ড প্রমোশনাল মেজার্স ফর এক্সপোর্ট ইনসেন্টিভ স্কিমস ইন বাংলাদেশ, ইনক্লুড subsidized rates of interest on bank loans, duty-free import of machinery and raw materials, cash subsidy, exemption from value-added and excise taxes, etc. তাহলে এক্সপোর্ট পলিসি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে এক্সপোর্টারদেরকে যে সুবিধাগুলি দিয়েছে, সেই সুবিধাগুলির মধ্যে সাবসিডাইজ রেট অফ ইন্টারেস্ট রেট অন ব্যাংক লোন, যারা ব্যাংক লোন নিবে, এক্সপোর্ট করবে, যে দ্রব্যগুলো এক্সপোর্ট করবে ব্যাংক থেকে লোন নিবে, তাদেরকে সাবসিডাইজ রেটে তারা নিতে পারবে। তারপরে তারা ডিউটি ফ্রি ইম্পোর্ট অফ মেশিনারি, অর্থাৎ মেশিনারি বা র মেটেরিয়াল যখন তারা ইম্পোর্ট করবে সেখানেও তারা ডিউটি ফ্রি, মানে ট্যাক্স দিতে হচ্ছে না। হ্যাঁ, তারপরে ক্যাশ সাবসিডি, অনেকে হচ্ছে সাবসিডিটা যদি এক্সপোর্ট করে তাদেরকে ক্যাশ হিসাবে তাদেরকে সাবসিডি দেওয়া হবে। তারপরে তাদের হচ্ছে এক্সামশন ফ্রম ভ্যালু অ্যাডেড এক্সাইজ ট্যাক্স, এই সমস্ত ট্যাক্স থেকে তাদেরকে এক্সামশন করা হবে। এটা হচ্ছে আমরা এক কথায় আমরা বলতে পারি। আচ্ছা, এই এক কথা বলতে পারি, তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিন্তু বেশিরভাগ কিন্তু আরএমজি সেক্টরটাই ডমিনেন্ট। তো আরএমজি সেক্টর কিন্তু মেজর বেনিফিশিয়ারিজ ছিল ওই সময় থেকেই আরএমজি সেক্টরটাই হচ্ছে মেজর বেনিফিশিয়ারিজ, এবং এই রিফর্ম গুলো ফলে তারা এই সুবিধাগুলো পেয়েছে। সো এই সুবিধাগুলোর ফলেই দেখা যাচ্ছে আরএমজি সেক্টরটাও ফ্লারিশ করেছে, ডেভেলপ করেছে, এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেসড অন আরএমজি, হ্যাঁ, টেক্সটাইল এবং এই আরএমজি সেক্টরটা ডেভেলপ করেছে। সো এইটাই হচ্ছে উদ্দেশ্য ছিল, এক্সপোর্ট পলিসি করা, লিবারালাইজ করা, এটার প্রধান উদ্দেশ্য ছিল। বিকজ আমরা তোমাদের আগেই বলেছি যে এক্সপোর্ট প্রমোট করা, সাবসিডি দেওয়া বা এইসব সমস্ত কিছু উদ্দেশ্য হচ্ছে ফর হার্ড কারেন্সি আর্ন করা যাবে। যত বেশি আমরা এক্সপোর্ট করব তত বেশি আমরা হার্ড কারেন্সি আর্ন করতে পারবো, এবং সেটা দিয়ে আমরা আমাদের ইম্পোর্ট রিকোয়ারমেন্ট যেগুলো, সেই হোম ডিমান্ড ইম্পোর্ট রিকোয়ারমেন্ট, সেগুলো আমরা ফুল ইম্পোর্ট করতে পারবো। প্লাস আমরা মেশিনারি, র মেটেরিয়াল, সেগুলো আমরা যেগুলো প্রোডাকশনের জন্য লাগছে সেগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। অর্থাৎ এক্সপোর্ট করার জন্য তো আমাকে আমরা যদি বলি আরএমজি গার্মেন্ট প্রডিউস করার জন্য আমাকে মেশিন লাগবে, র মেটেরিয়ালস লাগবে, সেগুলো তো বিদেশ থেকে আনতে হবে। তো সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু সুবিধা পেতে হবে। সেই সুবিধাগুলি যদি গভর্নমেন্ট দেয় তাহলে আরএমজি এক্সপোর্ট বেশি হবে। তো এই জিনিসটার আলোকে দেখা যাচ্ছে এগুলোতে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সো নন ট্রেডিশনাল আইটেমের ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়া হয়েছে, এবং সেখানে ক্যাশ সাবসিডি, তারপর হচ্ছে নন ট্রেডিশনাল আইটেম এর ক্ষেত্রে তারা যখন তারা ইন ক্যাশ করছে তাদের আর্নিংটা, তখন তারা হায়ার এক্সচেঞ্জ রেট যাতে পায় সেকেন্ডারি এক্সচেঞ্জ মার্কেটে, সেটা এনশিওর করা। সেটা আমি প্রসেসটা বলতে পারবো না, বাট তারা সেকেন্ডারি এক্সচেঞ্জ মার্কেটে হায়ার এক্সচেঞ্জ রেট যাতে এনশিওর করা যায়, সেই সুবিধাটা তাদেরকে দেওয়া হয়েছে। তার মানে ট্রেডিশনাল আইটেম গুলো ছাড়া নন ট্রেডিশনাল এক্সপোর্ট যারা করছে সেক্ষেত্রেও তারা কিছু ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। ওকে, আমি তোমাদের আগে বলেছি যে এক্সচেঞ্জ রেট পলিসি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এক্সচেঞ্জ রেট পলিসিটা আমি তোমাদের অতটা ডিটেলে যাই নাই। এটাও কিন্তু ট্রেডকে রেস্ট্রিক্ট করতে পারে, ট্রেডকে প্রমোটও করতে পারে।
অর্থাৎ ইম্পোর্টকে রেস্ট্রিক্ট করতে পারে, এক্সপোর্টকে প্রমোট করতে পারে, সেটা ডিভ্যালুয়েশন বা ডিপ্রিসিয়েশনের মাধ্যমে আর অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে। সেই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ট্রেডকে প্রভাবিত করে, এবং এটাও হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট অফ ট্রেড পলিসির মধ্যেও আমরা বলতে পারি। সো ম্যাম এই যে এই আপনার এক্সচেঞ্জ রেট পলিসি, এটা কি ফিক্সড নাকি ফ্লেক্সিবল, এই বিষয়টাকে বোঝায়? হ্যাঁ, আমাদেরটা এখন ধরো যেটা আমরা যদি বলি একটা ব্যান্ডের মতো করে দিছে, যে যে এটা খুব বেশি উঠানামা করলে তো ইকোনমির জন্য অনেক অসুবিধা, এই ইম্পোর্টাররা এক্সপোর্টাররা ক্ষতিগ্রস্ত লাভবান হতে পারে, এবং ফরেন রিজার্ভ কমে আসতে পারে, বা অনেক অনেক ধরনের ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করি। তো সেই কারণে হয়তো এইটা আমাদের এটাকে সর্ট অফ ফ্লেক্সিবলি, বাট এইটা এই ফ্লেক্সিবিলিটিটা খুব বেশি উঠানামা যাতে না করে। যেমন ধরো 80, এটা ছিল 2021-22-তে পার ডলার ছিল 85, 86, 84, 85 এরকম ছিল। সেটা বাড়তে বাড়তে পার ডলার বেড়ে হলো 122, এই গত বছরে 120-22। এবং সেটা যদি গভর্নমেন্ট ইন্টারভেনশন না করতো, এই যে গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাংক যদি ইন্টারভেনশন না করতো, তাহলে হয়তো দেখা গেল এটা বেড়ে 150-160 হয়ে যেত। সো এই 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 ধরনের অনেক ধরনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে গভর্নমেন্টের ইন্টারভেনশন অনেক সময়, বা সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টের সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্টের হয়ে কাজ করে, আহ, এবং ইন্টারভেনশনটা লাগে, এবং সেক্ষেত্রে হয়তো ওই ফ্লাকচুয়েশনটা আমরা লক্ষ্য করি না। সো এই ফ্লেক্সিবিলিটিটা, এই ফ্লেক্সিবিলিটির মধ্যে থেকেও এক্সপোর্ট অ্যাপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন হতে পারে। ঠিক আছে? সো অ্যাপ্রিসিয়েশন ডিপ্রিসিয়েশন দুটো জিনিস। ডেপ্রিসিয়েশন হচ্ছে যখন ডিভ্যালু হচ্ছে বা কারেন্সি ডিভ্যালু করে যাচ্ছে, তখন সেটাকে আমরা আরো স্পেসিফিক্যালি বলি ভ্যালু ডিটোরিয়েট করা, এবং অ্যাপ্রিসিয়েশন হচ্ছে ভ্যালু বাড়া। তো আমরা অবশ্যই বলবো যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মুদ্রার মূল্যমান ক্রমাগত ভাবেই কমে যাচ্ছে, এবং সেটা যাতে একেবারে কমে না যায় সেখানে সেক্ষেত্রে কিছুটা হস্তক্ষেপ গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে করে থাকে। আচ্ছা, এটা এটা এটাও কিন্তু আমাদের এটাই বললাম যে এই পলিসিটাও কিন্তু, এক্সচেঞ্জ রেট পলিসিটাও কিন্তু ট্রেডকে প্রভাবিত করে। আচ্ছা, তাছাড়া আমাদের আরো কিছু তোমাদেরকে বলি, যে এক্সপোর্টাররা র মেটেরিয়াল ইম্পোর্ট করার ক্ষেত্রে তারা কিছু বন্ডেড ওয়্যার হাউস এটা বলা হয়, তারা ইম্পোর্ট ট্যাক্স ওয়েভার পাচ্ছে। তারপরে ডিউটি ড্রব্যাক, ব্যাক টু ব্যাক এলসি সিস্টেম, আমি তোমাদের এটা আই উইল ট্রাই টু শেয়ার দিস, ইয়ে আমি তোমাদের দিয়ে দিব। তাহলে তোমাদের এই জিনিসগুলো অত ডিটেইলে মানে তোমরা নোটস গুলো দেখে, লেকচার নোটসটা দেখে তোমরা ফলো করতে পারবে। সো এই ক্যাশ সাবসিডি, ব্যাক টু ব্যাক এলসি, এগুলো কি, এগুলো এবং ইনকাম ট্যাক্স রিবেট, এগুলোর মাধ্যমে বিভিন্ন ভাবে ট্যাক্স, যেগুলো হচ্ছে এক্সপোর্টকে প্রমোট করার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এক্সপোর্টাররা যাতে পায়, সেই ধরনের সুযোগ সুবিধা তাদেরকে প্রোভাইড করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্টাররা কিন্তু ট্রেডিশনাল, নন ট্রেডিশনাল, মোস্টলি ট্রেডিশনাল ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। যেমন ইন্টারেস্ট রেট সাবসিডি, যেটা একটু আগে বলেছি, ইট অ্যালাউস এক্সপোর্টার্স টু বরো ফ্রম ব্যাংকস at lower bands of interest rates 8 to 10% against 14 to 6% অন্য নর্মাল রেঞ্জ চার্জ যেখানে করবে, সেখানে তাদের 8% হারে তাদেরকে চার্জ করা হচ্ছে। তারপর এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা তোমরা জানো, এক্সপোর্ট প্রসেসিং জোন সেগুলো এনজয় ভেরিয়াস আদার ইনসেন্টিভ, অর্থাৎ ট্যাক্স হলিডে পাচ্ছে 10 বছরের জন্য, তারা যখন প্রডিউস করবে 10 বছরের জন্য তাদেরকে ট্যাক্স। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ম্যাম ইন্টারেস্ট রেট কমানো কেন হচ্ছে না, কেন সাবসিডি দেওয়া হচ্ছে? সবকিছুই দেওয়া হচ্ছে। ইন্টারেস্ট কমানো হচ্ছে যে যখন ব্যাংকার যখন ইনভেস্ট করবে, মনে করো আমি ইনভেস্ট করবো, আমি এক্সপোর্ট করবো, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি করবো, R&D ডেভেলপ করব। এখন আমার তো টাকা লাগবে, আমি ব্যাংক থেকে তো টাকা নিতে হবে, তাই না? তো আমি যখন টাকা নিতে যাব, তখন আমাকে সবাই মতনই আমাকে যদি বেশি ইন্টারেস্ট, মানে 14 to 16% নর্মাল চার্জ দিতে হয়, তাহলে আমি লিটল বিট ডিসকারেজ হবো। আমাকে এনকারেজ করার জন্য আমাকে একটু কম চার্জটা কমিয়ে দেওয়া হলো। ম্যাম এটা তো তাহলে অন্য সেক্টর গুলোর উপরে চাপ পড়তেছে না? রাইট, কারণ অবশ্যই অবশ্যই। এটা এটা এই যে ডিসক্রিমিনেশন যে পলিসিটা, সেটা অন্য সেক্টরকে কিছু অবশ্যই প্রভাব ফেলছে।
এই জন্য তোমাদেরকে পড়িয়েছি যে এক্সপোর্ট সাবসিডি বা এই যে ধরনের সুযোগ সুবিধাগুলি যখন গভর্নমেন্ট দেয় তখন কি হচ্ছে, ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং এর ফলশ্রুতিতে ইকোনমিতে কতগুলো কস্ট এলিমেন্ট থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে কস্ট হচ্ছে যে ডোমেস্টিক প্রাইস বেড়ে যায়, এবং আরেকটা হচ্ছে যে যে সেক্টরটা পাচ্ছে না, তারা সুবিধাটা পাচ্ছে না, তারা ডিপ্রাইভ হচ্ছে, তারা কম্পিটিশনে তখন টিকে থাকতে পারছে না। সো যারা এক্সপোর্ট করতে পারছে না বা তারা স্মল স্কেল কটেজ ইন্ডাস্ট্রি, তারা ডোমেস্টিক প্রোডাকশনের জন্য করছে, তারা যদি সুবিধাটা না পায় বা আরএনজি সুবিধাটা পায়, তাহলে তো তারা এই ধরনের ডিসক্রিমিনেশন অনেক ক্ষেত্রেই তাদের প্রোডাকশনকে প্রভাবিত করে। জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, দিজ আর দ্য পলিসির যে পলিসি যেগুলো নেওয়া যেতে পারে, সেই পলিসি গুলোর সুবিধা অসুবিধা গুলো কি, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যখন একটা পলিসি নিব তখন আমরা সব ধরনের একটা প্যাকেজ যখন নিব, মনে করো আমরা একটা প্যাকেজ নিব যে আমরা এক্সপোর্ট প্রমোট করতে চাই, আমরা এই সুবিধা তাদের দিতে চাই, তাহলে এই সুবিধার ফলে অন্যরা কি অসুবিধা হচ্ছে, অন্যদের কি বঞ্চিত হচ্ছে, সেই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে সুবিধাগুলো দিতে হবে। এবং এখানে আমি বলেছি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের কথা তোমাদের বলেছি, পলিটিক্যাল ইন্টারেস্ট যাদের আছে তারা সেভাবেই চাইবে যেটা তার, এবং তারা সেইভাবেই ডিজাইন করবে এবং সেইভাবেই গভর্নমেন্ট পরিচালিত হবে। বা এই ধরনের যখন ডেভেলপিং কান্ট্রি গুলো হয় এবং করাপশন থাকে, তখন অনেক সময় দেখা যাচ্ছে তাদের তাদের প্রতি গভর্নমেন্ট বায়াস থাকে। ঠিক আছে, আমরা থিওরিটিক্যালি যদি বলি যে ওকে ঠিক আছে এক্সপোর্টারদেরকে সুবিধা দিক, বাট এখানে অনেক ধরনের পলিটিক্যাল ইকোনমিক কারণ ছাড়া পলিটিক্যাল কারণ যেগুলো, সেগুলো তোমাদের বলেছি যে সেই জিনিসগুলো প্রভাব ফেলে থাকে। সো institutional development, export promotion bureau, export promotion measures have been put in place to diversify the export basket. এগুলো গভর্নমেন্ট বিভিন্ন এক্সপোর্ট বাস্কেট যাতে ডাইভার্সিফাই হয়, improve quality of exports, stimulate higher value add exports and developing industries for backward linkage, এই ধরনের মানে এক্সপোর্টকে প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের মেজার্স গভর্নমেন্ট নিয়েছে এই সময়টা। তারপরেও আমরা বলবো যে ট্রেড লিবারালাইজেশনের মাধ্যমে ইনএফিশিয়েন্ট সেক্টর থেকে এফিশিয়েন্ট সেক্টর, যে কারণে সেই সেক্টরটা হচ্ছে মোর লেবার ইন্টেন্সিভ, এবং এই সেক্টরটাতে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড মার্কেটের সাথে রিলেটেড, ওয়ার্ল্ড মার্কেটে আমরা একটা জায়গা করে নিতে পেরেছি। সো এটা এই স্কিল লেবার আমরা ডেভেলপ করতে না পারলেও আনস্কিল সেমি স্কিল লেবার ফোর্সটাকে আমরা কাজে লাগাতে পেরেছি, এবং এই আনস্কিল লেবার ফোর্সকে কাজে লাগিয়ে আমরা যেটা করতে পেরেছি, আমাদের হার্ড কারেন্সি আর্ন করতে পেরেছি, আমাদের জিডিপি গ্রোথ হয়েছে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা কিছুটা হলেও আমরা পজিটিভলি আমরা ট্রেড লিবারালাইজেশনের যে ইম্প্যাক্ট ইনটু দ্য ইকোনমি, সেটা আমরা বলতে পারি। Although there are some export subsidy বা এক্সপোর্ট যে সমস্ত সুযোগ সুবিধা এক্সপোর্টারদের দেওয়া হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ইট ক্রিয়েটস ইনএফিশিয়েন্সি অ্যান্ড ডিস্টরশনস ইকোনমিতে করে, সেটাও আমরা অ্যাকনলেজ করতে হবে, এটা বলতে হবে তোমাদেরকে। তো এটা তুমি বললে সেটা যে হ্যাঁ, সেটা সেই কথাটাও বলতে হবে যেগুলোর মধ্যে ডিসক্রিমিনেশনও হবে, ডিস্টরশনস হচ্ছে, এবং ইনএফিশিয়েন্সিও অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের পলিসি, ট্রেড পলিসিটা কেমন আমাদের ছিল, আমরা সেই জিনিসটা দেখলাম। এখন আমরা বলবো যে বাংলাদেশ কিন্তু WTOর মেম্বার হয়েছে। বাংলাদেশ WTO ফর্মালি স্টার্টেড ইটস জার্নি, এটা আমরা তোমাদের আগের লেকচারে বলেছি যে on January 1, 1995, and this year marks the 25th year of the multilateral body. This year না, এটা হবে বলে আর 25th, এটা বোধহয় আমি ওই সময় করেছিলাম, হ্যাঁ 25th এটা হবে, আরো বেশি হবে। আচ্ছা যাই হোক, তোমরা এই জিনিসগুলো একটু এটা এডিট করতে হবে, কিছু জিনিস যেগুলো আমি এটা তো অলরেডি প্রিপেয়ার করেছি, কিছু জিনিস হয়তো এডিট করে নিতে হবে। The organization is the highest global trade rule making body through negotiation among the members. তার মানে এই রুল মেকিং বডি, WTO is a rule making body, এবং এটা বিভিন্ন ধরনের নেগোসিয়েশন, মেম্বারদের মধ্যে নেগোসিয়েশন করে, ট্রেডের ক্ষেত্রে ট্রেড করতে গিয়ে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন, তাদের মধ্যে যে হয় না কনফ্লিক্ট হতে পারে, সেই জিনিসগুলো
যাতে মিনিমাইজ করা যায় সেই ধরনের সেই কারণেই WTO মেইন কাজ। So Bangladesh is a founder member of the WTO in 1972. The country joined the GATT. আমরা গ্যাটের মেম্বার ছিলাম, মেম্বার না, গ্যাটে জয়েন করেছে, and it is the predecessor of the WTO. আমরা আগেই বলেছি মেম্বারশিপ of the WTO has boosted the GDP of Bangladesh. তার মানে হচ্ছে যখন বাংলাদেশ যার জিডিপিতে WTO তে জয়েন করেছে, এটার বাংলাদেশের জিডিপি বেড়েছে দিস মাচ মিলিয়ন, এত মিলিয়ন ডলার। এবং একটা স্টাডিতে দেখা গেছে যে এটা, এই স্টাডিটা উল্লেখ করে দেখা গেছে এত মিলিয়ন ডলার জিডিপি বুস্ট করেছে বাংলাদেশে যখন যেটা WTO মেম্বার হয়েছে। The country has gained 2.47% of its gross domestic product with regard to welfare due to its accession to the WTO. The study also, এই স্টাডিটা, এই স্টাডিটা জার্মান বেস থিঙ্ক ট্যাঙ্ক এই স্টাডিটা হয়েছে, এই স্টাডিটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 2020-এ স্টাডিটা হয়েছে, এবং এটাতে দেখা গেছে যে বাংলাদেশ WTO মেম্বার হওয়ার কারণে বিভিন্ন ধরনের সুবিধা, বিভিন্নভাবেই লাভবান হয়েছে, এবং জিডিপিও বেড়েছে, ওয়েলফেয়ার বেড়েছে এটার মেম্বার হওয়ার কারণে। The study also revealed that USA, China, Germany benefited most globally from their WTO membership. Around the globe, WTO members' exports increased an average of 14% between 1980 to 2016, while non-member যারা জয়েন করে নাই তাদের এক্সপোর্ট কমে গিয়ে 6% এক্সপোর্ট কমে গেছে। So this is the scenario যে WTO মেম্বার যারা তারা অনেক ক্ষেত্রে এক্সপোর্ট তারা বাড়াতে পেরেছে এবং তাদের জিডিপিও বেড়েছে। The export gain of Bangladesh is estimated at a million during the period under review as exports increased by around 13%. এই ডেটাগুলো তোমরা আরো যদি লেটেস্ট ডাটা ইনক্লুড করতে পারো, আরো আপডেটেড ডেটা যদি এখানে ইনক্লুড করতে পারো তাহলে আরো ভালো হবে। এটা আমার প্রিপেয়ার করা আগের বছরের, গত 1-2 বছর আগেই প্রিপেয়ার করা, বাট আমি কিছু কিছু আপডেট করেছি, কিছু কিছু করি নাই। তোমরা যদি এখানে আপডেট করে নিতে পারো তাহলে সেটা খুবই ভালো হবে। Statistics available with the Export Promotion Bureau of Bangladesh showed that total export earnings stood around 320.80 billion during the period under review. So এই স্টাডিটার সময়টার প্রেক্ষাপটে এই ইনফরমেশন গুলো আমরা, এই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা পেয়ে থাকি। এটার পরে তোমরা আরো কোনো স্টাডির ডেটাগুলো তোমরা এখানে ইনক্লুড করে তোমাকে এটাকে আপডেট করো। এটা জাস্ট আমি 2020-র কথা বলছি। সো এখন তো 2025, তোমরা আরো আপডেটেড ডেটা এখানে ইনক্লুড করবে, ঠিক আছে? So being a least developed country, Bangladesh has no commitment to cutting tariff rates, but enjoyed preferential market access for its goods to different developed countries under the WTO framework. WTO framework under Bangladesh কোনো ট্যারিফ রেট কাট করবে সেই ধরনের কোনো কমিটমেন্ট ছিল না, বাট তারা এনজয় করেছে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। এবং এই প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস যখন তারা পেয়েছে, আমি ডিটেলে যাব, সেই মার্কেট অ্যাক্সেস গুলোর ফলে বাংলাদেশ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, এক্সপোর্ট সেক্টরে বিভিন্ন ধরনের সুযোগ পেয়েছে। সেই প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস গুলো কি সেটা আমরা আলোচনা করব। সো বাংলাদেশ WTOর মেম্বার হয়েছে এবং তার পরবর্তী সময় বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারটা এসছে। সো বাংলাদেশ যখন এলডিসি গ্রাজুয়েট করে যাবে বা এলডিসি গ্রাজুয়েট করার যে চ্যালেঞ্জগুলা, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু বাংলাদেশ ফেস করবে, তাই না? সো এলডিসি গ্রাজুয়েশন অ্যান্ড ট্রেড চ্যালেঞ্জেস। So as per UN definition, the LDCs are those that has low level of income and face several structural impediments to sustainable development. তাহলে এলডিসি ইউএন ডেফিনেশন হচ্ছে, এলডিসি হচ্ছে সেই সমস্ত দেশ যাদের জিডিপি পার ক্যাপিটা ইনকাম হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ বলে দেওয়া আছে, যে এর কম হলে তাকে এলডিসি বলবো। তারপরে ভালনারেবল ইন্ডেক্স হচ্ছে তারা যদি এর চেয়ে বেশি হয় তাহলে ভালনারেবল হয়। ভালনারেবল ইন্ডেক্স অনুযায়ী তারা যদি কোনো একটা ডিজাস্টার আসে তারা সেটা সামাল দিতে না পারে তখন তাদেরকে বলবো ভালনারেবল। হ্যাঁ, আর হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, যেটা অর্থাৎ এডুকেশন, রিসার্চ বা এডুকেশনের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা
অবস্থা কেমন, ওই ক্রাইটেরিয়া যদি গুলি ফুলফিল করতে পারে কোনো দেশ, তাহলে সেগুলোকে আমরা বলবো ডেভেলপিং কান্ট্রি। আর এলডিসি হচ্ছে যে এই সেভারাল স্ট্রাকচারাল যে ইম্পেডিমেন্ট সেগুলো যদি কন্টিনিউ করে, তখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না, এবং তখন তারা আর গ্রাজুয়েট করতে পারছে না, তার মানে তারা দে আর কল্ড এলডিসিস। So on December 1971, the UN formally endorsed LDC criteria and listed 25 countries. Bangladesh was included in LDC category in the list of ECOSOC by Economic and Social Council in 1975. UN Economic and Social Council এর 1975 বাংলাদেশকে ইয়ে করা হলো, LDC ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা হলো লিস্টে, এবং 2018 Bangladesh has achieved all the thresholds of 3 categories. Gross national income 1272, human asset index 72.8, and economic vulnerable index 25.2. এটা তারা অ্যাচিভ করতে পেরেছে। এই অ্যাচিভ অল দ্য থ্রেশহোল্ডস অফ দ্য 3 ক্যাটাগরিজ, এগুলো অ্যাচিভ করতে পেরেছে কোন সময়? 2018-তে। সো দে মানে তার মানে বাংলাদেশ হচ্ছে দে স্টার্টেড গ্রাজুয়েটিং, অর্থাৎ তারা স্টার্টেড ফর গ্রাজুয়েটিং এলডিসি, তারা এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পেরেছে। তো দিস ইজ দ্য 3 ক্রাইটেরিয়া, যেই ক্রাইটেরিয়া গুলো 2018 সাল থেকে ইউএন লক্ষ্য করেছে যে এই ক্রাইটেরিয়া গুলো বাংলাদেশ ফুলফিল করতে পেরেছে। তাহলে পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে দেখা গেছে যে the Committee for Development Policy CDP subsidiary body of United Nations, তারা responsible for recommending for inclusion, review and monitoring for country progress and graduating the status of LDC. তার মানে 3 বছর পর পর 2018-তে বাংলাদেশ অ্যাচিভ করতে পেরেছে, এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পেরেছে, এবং বাংলাদেশ, তার মানে বাংলাদেশ উইল বি আ ডেভেলপিং কান্ট্রি, তার মানে গ্রাজুয়েট করে যাবে, এবং এটা কি কন্টিনিউ করতে পারছে কিনা, তবে 3 বছর পর পর এটাকে রিভিউ করা হবে এবং রিকমেন্ড করা হবে যে হ্যাঁ তারা পেরেছে, সেই দেশটা পেরেছে। সো 3 বছর পর পর যখন এটা করা হচ্ছে, তখন দেখা গেছে 21-এ গিয়ে বাংলাদেশ এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে পেরেছে, এবং তাহলে 2024-এ গিয়ে রিকমেন্ড করা হয়েছিল যে সিডিপি মানে রিকমেন্ড করেছে 2024-এ গিয়ে বাংলাদেশ গ্রাজুয়েট করতে পারবে। তা এখন যেটা কথা হচ্ছে 2024-এ গ্রাজুয়েট করতে পারবে, এই জিনিসটা ছিল কথা, বাট 2024-এর অবস্থা তো 2024-এ বাংলাদেশের অবস্থা সেরকম ছিল না, এবং এখানে নানান ধরনের পলিটিক্যাল নানান ইস্যুস এখানে অ্যারাইজ করেছে, এবং এই জিনিসগুলো থেকে আমরা পরবর্তীতে আমরা যখন বেরিয়ে আসছি, তখন দেখা গেল যে বাংলাদেশ আসলে এমন একটা অবস্থায় নাই, যেই ফিগারগুলো যে ডেটাগুলোর ভিত্তিতে বলা হচ্ছিল যে বাংলাদেশ গ্রাজুয়েট করে সমর্থ হবে, সেগুলো আসলে রিয়েলিটিতে কতটুকু বাস্তবসম্মত ছিল, রিয়েল পিকচার ছিল, সেটা নিয়ে আসলে দ্বন্দ্ব ছিল। সেই কারণে এই পরবর্তীতে 2026-এ যাতে এটা এক্সটেন্ড করা হয়, এবং 2024 থেকে না হয়ে 2026, এবং তখন করোনা ছিল, কোভিডের পরবর্তী সময় যে সমস্যাগুলো ছিল, তখন সেটাতে বলা হলো যে ঠিক আছে, ওকে 2026-এ নভেম্বরে গিয়ে বাংলাদেশ গ্রাজুয়েট করে যাবে, এরকম একটা সুযোগ বাংলাদেশকে এক্সটেন্ড করা হলো। 2024-এ পারবে না, 2026 দেওয়া হলো, ঠিক আছে। So as an LDC, Bangladesh is currently entitled to enjoy various special facilities. এখন কথা হচ্ছে যে আচ্ছা আমরা তো গ্রাজুয়েট করে যাব, এবং আমরা উইল নো লঙ্গার বি এলডিসি কান্ট্রি। সো এখন আমরা যখন এখান থেকে বেরোয় আসবো, আমরা তো এলডিসি হিসাবে আমরা কিছু কিছু সুযোগ সুবিধা পেতাম। এটা একটু আগে বলেছি, বাংলাদেশ WTO-তে যখন জয়েন করেছে, তখন বাংলাদেশ অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। সো ভেরিয়াস স্পেশাল ফ্যাসিলিটি উইচ ক্যান বি গ্রুপড ইনটু 3 মেইন এরিয়াতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স, তারপর হচ্ছে ইনক্লুডিং ডেভেলপমেন্ট ফিনান্সিং অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন, যেটা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স মানে ফরেন এইড যেটা আমরা পাই, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর IMF আমাদের যে ডোনেট করছে বা অ্যাসিস্ট্যান্স করছে, অ্যান্ড জেনারেল সাপোর্ট অ্যান্ড আদার ফর্মস অফ অ্যাসিস্ট্যান্স। সো আমরা 3টা মেইন এরিয়াতে আমরা বিভিন্ন ধরনের স্পেশাল সুযোগ সুবিধা পেয়ে থাকি অ্যাজ অ্যান এলডিসি। বাংলাদেশ
entitled to get this সুযোগ সুবিধা, these facilities. আচ্ছা, the main category special measures related to international trade এর সাথে যেটা রিলেটেড, যেটা আমরা আমাদের ট্রেড যেহেতু পড়ছি, আমরা ট্রেডের সাথে রিলেটেড গুলি কি? Trade for LDCs are preferential market access, special and differential treatment under WTO, and trade-related capacity building. Various preferential market access facilities are available for LDC, including এটার আন্ডারে মেইন যে জিনিসটা সুযোগটা বাংলাদেশ পাচ্ছ, পৃথিবীর অনেক দেশই যে মার্কেট অ্যাক্সেসটা বাংলাদেশকে দিয়েছে, যেটাতে কি সুবিধাটা পেয়েছে? ডিউটি ফ্রি অ্যান্ড কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস। এটাই হচ্ছে মেইন জিনিস। ডিউটি ফ্রি অ্যান্ড কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস বাংলাদেশ পেয়েছে অ্যাজ অ্যান এলডিসি, অ্যান্ড জিএসপি সিস্টেম অফ প্রেফারেন্স, জেনারেল সিস্টেম অফ প্রেফারেন্স জিএসপি যেটা, সেই সুবিধাটাও বাংলাদেশ পেয়েছে। এবং স্পেশাল মার্কেট অ্যাক্সেস ফেসিলিটি ফর এলডিসি মেম্বার্স ইন ভেরিয়াস রিজিনাল ট্রেডিং এগ্রিমেন্টস, সেই সমস্ত দেশ রিজিনাল ট্রেড ব্লক করে সেক্ষেত্রেও বাংলাদেশ সুবিধা পেয়েছে। সো এই সুবিধাগুলো বাংলাদেশ পেয়ে আসছে অ্যাজ অ্যান এলডিসি। এই সুবিধাগুলো বাংলাদেশ পাওয়ার কারণে এই যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি, জেনারেল সিস্টেম অফ জিএসপি সুবিধা, বা পরবর্তীতে এটা উঠিয়ে নিয়েছে, সেই সুবিধাগুলো স্পেশাল মার্কেট অ্যাক্সেস, এই সুবিধাগুলো এলডিসি মেম্বার হিসেবে যেগুলো পেত সেগুলো তো আর এখন থাকবে না। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা হচ্ছে বাংলাদেশ উইল নাও ফেস দিস চ্যালেঞ্জ। তাহলে সেটা কি? সো though Bangladesh is entitled to enjoy all special facilities mentioned above, it has been benefiting most from two facilities. সব ফেসিলিটি গুলোর মধ্যে দুইটা ফেসিলিটি থেকে বাংলাদেশ বেনিফিটেড হচ্ছে। সেটা হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। দ্য কান্ট্রি has been using the preferential market access, including DFQF facilities. The greatest benefit comes from the European Union. তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেসটা দিচ্ছে। Along with the developed countries, মেইনলি ডেভেলপিং কান্ট্রি থেকেও আমরা সুবিধা পাচ্ছি। কোথা থেকে? ইন্ডিয়া, চায়না, সাউথ কোরিয়া, সেই দেশগুলোও কিন্তু আমাদের কিউএফ কিউডি ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছে বাংলাদেশ ফর আ ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস, এক্সপোর্ট করছি যেগুলো, সেগুলো খেতে। As a result, around 70% of Bangladesh export is carried on under the DFQF facility. তাহলে চিন্তা করতে পারো, 70% of Bangladesh export is carried on under the DFQF facilities এর আন্ডারে। This is a huge benefit and is one of the reason why export earnings of Bangladesh have steadily been increasing. ঠিক আছে? সেকেন্ড, বাংলাদেশ যে সুবিধাটা পাচ্ছে সেই সুবিধাটা সেকেন্ড হচ্ছে exemption in trade related intellectual property rights, TRIPS. সেকেন্ড বেনিফিটটা বাংলাদেশ কি পাচ্ছে? বাংলাদেশ পাচ্ছে হচ্ছে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। হোয়াট ইজ IPRS, TRIPS? ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস হচ্ছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হচ্ছে আর দ্য রাইটস given to a person যে সেটা ইনভেন্ট করেছে বা ক্রিয়েট করেছে over the creations of the minds. They usually give the creator an exclusive right over the use of the creation for a certain period of time. সেজন্য তাদেরকে একটা রাইট দেওয়া হলো যে তোমরা এটার মানে সুযোগটা, তাকে একটা রাইট দেওয়া হলো যে, এবং এটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলা হয়। সে যেহেতু ক্রিয়েট করছে, সুতরাং তাকে একটা সে এটার সবাই যদি এটা ইউজ করে ফেলে, সেটা কেন কিভাবে বেঁচে সবার মধ্যে যদি প্রয়োগ চলে যায়, সেটা ছড়িয়ে পড়ে, তখন তাহলে তো তার এটার ভ্যালুয়েশনটা হলো না। সেই জন্য সেই সুবিধাটা, তাকে যে রাইটটা দেওয়া হয়েছিল, সেই সুবিধাটা থেকে এলডিসি হিসাবে বাংলাদেশ সেই অন্যান্য দেশ সেই রাইটটা থেকে তাদেরকে এক্সাম্পশন দেওয়া হয় নাই, কিন্তু এলডিসি হিসাবে বাংলাদেশ ওয়াজ getting the exemption এবং providing protection to IPRs until July
2021 পর্যন্ত বাংলাদেশ WTO ট্রিপস এগ্রিমেন্টের আন্ডারে LDC হ্যাভ বিন এক্সেম্পটেড। LDC হিসাবে বাংলাদেশ কি হচ্ছে, প্রোটেকশন পাচ্ছে টু IPRs আনটিল July 2021 in general and until January 2033 পর্যন্ত ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এর ক্ষেত্রে বাংলাদেশ এই এক্সাম্পশনটা পাবে, যে হ্যাঁ তোমাদেরকে এই রাইটটা সেই রাইটটা ওয়েভ করে দেওয়া হবে, এবং বাংলাদেশ এটার কারণে LDC হিসাবে সে যে এক্সাম্পশনটা পাচ্ছে প্যাটেন্ট প্রোটেকশনের, যে প্রোটেকশনের ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে প্যাটেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে তারা যে এক্সাম্পশনটা পাচ্ছে, তার কারণে বাংলাদেশ অনেক সস্তায় ওষুধ উৎপাদন করতে পেরেছে। আসল কথা হচ্ছে এক্সাম্পশনটা পাচ্ছে কেন, বিকজ অফ ইটস LDC, এবং ফার্মাসিউটিক্যাল ওষুধপত্র তৈরির ক্ষেত্রে মেডিসিনের ক্ষেত্রে বাংলাদেশ এক্সাম্পশনটা পাচ্ছে বিধায় বাংলাদেশ খুবই সস্তায় ওষুধ উৎপাদন করতে পেরেছে। So Bangladesh has been benefiting from the TRIPS exemption, particularly from the exemption related to pharmaceutical products. Bangladesh has been able to make use of this exemption very effectively. As a result, the pharmaceutical industry of the country is now able to meet more than 95% of the domestic requirements and also to export medicine. Due to exemption of patent protection, price of medicine is comparatively low and affordable, and thereby bringing enormous benefits to the citizen of the country. বুঝতে পারছো LDC হিসেবে কত সুবিধা পেতাম আমরা? এখন চ্যালেঞ্জেস, তাই না? এই সুবিধাগুলো তো আর আমরা পাবো না এখন, তাহলে এই চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করব, এই সুবিধাগুলো আমরা পাবো না। তাহলে কি আমরা কি এখনো কি ভালনারেবল আছে, নাকি আমরা আসলে ওভারকাম করতে পেরেছি, আমরা কি স্ট্রং হয়েছি? আসলে আমাদের যেটা বলা হচ্ছে যে আমরা সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছি, আমরা এখন LDC হিসাবে নিজেদেরকে মিডল ইনকাম কান্ট্রি বলি, বা মিডল ইনকাম ট্র্যাপের মধ্যে নাকি পড়ে যাব, সেইটাও কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে। সো দিস ইজ the challenge that Bangladesh will now face. After graduation from LDC status in 2024, এখানে 2024 না, এটা আমি আগে ছিল, আগে তো 24 এ করার কথা ছিল, সো এটা তোমার 2026 হবে। Bangladesh will no longer be entitled to avail itself of the LDC specific যে ট্রিটমেন্ট মেনশন above, যেগুলো পাবে না। As a result, will fall in a more competitive situation, Bangladesh trade ক্ষেত্রে competitive situation এ পড়বে, along with losing various special facilities. Some obligations like IPR obligation, যেটা একটু আগে বললাম, under the TRIPS agreement will become mandatory for Bangladesh 2033 তে গিয়ে আর এই exemptionটা থাকছে না। So in order to face the post LDC challenge, some actions or initiatives may be considered by the government authorities. So Bangladesh এই চ্যালেঞ্জগুলি অথরিটি ফেস করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট কি ধরনের স্টেপস নিতে পারে, এবং অবশ্যই গভর্নমেন্টকে কি কি স্টেপস নেওয়া উচিত, সেই জিনিসগুলো আমরা আমাদের মাথায় রাখতে হবে, ওটা চিন্তা ভাবনা করেই অ্যাপ্লাই করতে হবে। সো আমার মনে হয় আমরা যেহেতু আমাদের আরেকটা ক্লাস আমি নিব, তোমাদের আরেকটা ক্লাস আছে, তো যেটা হচ্ছে যে আমি লাস্টের ক্লাসে এইটুকু শেষ করে দিব, বাংলাদেশের চ্যালেঞ্জেস এবং গভর্নমেন্ট কি ধরনের স্টেপস নিতে পারে সেই জিনিসগুলো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আলোচনা করব। এবং নেক্সট ক্লাসে যেটা তোমাদের কাছ থেকে, আমি যেহেতু ইন পার্সন দেখা হচ্ছে না তোমাদের সাথে, আমিও খুব আই এম ফিলিং ভেরি সরি যে তোমাদের সাথে লাস্ট ক্লাসটা তোমাদের সাথে যদি ইন পার্সন হতো খুবই ভালো লাগতো, তোমাদের প্রবলেমস গুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতে, আমি শুনতে পারতাম সামনাসামনি। বাট এনি হাউ আগামীকাল বা যদি কালকে বুধবার বা বৃহস্পতিবার যেদিনই আমি একটা ক্লাস নিব, এই চ্যালেঞ্জেস গুলো পড়াবো, আর তোমরা প্রিপেয়ার হয়ে আসবা যে এই পুরো ট্রেডের মধ্যে কোথায় কোথায় তোমাদের প্রবলেম আছে, কোথায় কোথায় তোমাদের একটু ফোকাস করতে হবে, হ্যাঁ সেই জিনিসগুলো তোমরা একটু প্রশ্নগুলো একটু রিভিউ করে, এবং তোমাদের মনে করো যে তোমাদের নেক্সট ক্লাস উইল বি দ্য লাস্ট ক্লাস, এরপরে তোমাদের সাথে আমার আর অনলাইন ক্লাসেও হবে না, দেখাও হবে না। আই মিন দেখা হবে না মানে হচ্ছে ইন পার্সন যদি ক্লাস না হয় তাহলে তো আর দেখা হবে না। সো সেক্ষেত্রে তাহলে তোমরা এটা মনে করো যে এই ক্লাসটা, নেক্সট ক্লাস উইল বি দ্য লাস্ট ক্লাস। তোমাদের যা যা প্রবলেম আছে, ইস্যুস আছে, যা যা মনে করো যে
মানে পড়তে গিয়ে তোমরা ফেস করছো, সেগুলো কিন্তু লাস্ট সুযোগ আগামী ক্লাসটা। সো এটা তোমরা একটু প্রিপেয়ার্ড হয়ে আসো, নট ফর দ্য ইন কোর্সের জন্যই না, ফাইনাল এক্সামের জন্য যে যে জিনিসগুলো তোমরা প্রশ্ন করতে চাও সেগুলো তোমরা একটু দেখে আসো। চ্যাপ্টারগুলি পুরো বইটা থরলি, ইউ গো থ্রু দ্য বুক থরলি, কোথায় 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 তোমাদের প্রবলেম আছে আমি বইও নিয়ে বসবো আর আমার স্লাইডগুলি নিয়ে বসবো, সো দ্যাট তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো আমি একটু ডিসকাস করে আমার কোর্সটা শেষ করে দিতে পারি নেক্সট ক্লাসে। ইট ক্যান বি টুমরো অর থার্সডে, এনি ডে, এই উইকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এনি কোয়েশ্চেন, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু শেয়ার? Ma'am, can you share the slide? Yes, I will try to share the slides. আমি মনে করি যে এই স্লাইডটা তোমাদের একটু দরকার, কারণ এই ইনফরমেশন গুলো তোমাদের তো বইয়ে নাই। আই আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল, কারণ তোমাদের আগের চ্যাপ্টার গুলো বইয়ে আছে, এগুলো তো বইয়ে নাই, বাট তোমাদের যেটা বলবো এই স্লাইড গুলো একটু আগে তৈরি করা, বিকজ এই স্লাইড গুলো গত বছর তৈরি করা, বা কিছু কিছু জিনিস তার আগের ডেটাও আছে, সো আপডেটেড ডেটা তোমাকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, আপডেটেড ডেটা গুলো তোমাদের এখানে ইনক্লুড করতে হবে। আমি স্লাইডটা শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো টিল দেন আজকে পর্যন্ত তাহলে মানে আগামী ক্লাসে তোমরা প্রিপেয়ার্ড হয়ে আসবে, আর ইন কোর্সের ফাইনাল পরীক্ষার আগে আর কোনো আমার মনে হয় না আর কোনো ক্লাস হবে। সো গেট প্রিপেয়ার্ড ফর নেক্সট ক্লাস, অ্যান্ড যা যা প্রশ্ন আছে ডিসকাস করবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে এখানে শেষ করছি, তোমাদের 8টায় আবার একটা ক্লাস আছে। সো আমি এখানে ক্লাস শেষ করে দিচ্ছি এবং শেয়ার করাও স্টপ শেয়ার করে দিচ্ছি, অ্যান্ড আশা করি তোমরা ভালো প্রিপারেশন নিতে থাকো, বাসায় বসে যতটুকু সম্ভব তোমাদের পড়তে থাকো, এবং পড়তে থাকো এবং প্রবলেমগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো ইনশাআল্লাহ। ওকে, তোমাদের কিছু কিছু মেসেজ করেছে ম্যাডাম, এখানে মেইনলি রিচ কান্ট্রিরা WTO থেকে বেনিফিট করছে, তাহলে তো ট্রেড লিবারালাইজেশন পোর কান্ট্রি বেনিফিট। ওকে, আমরা কিছু কিছু জিনিস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এরশাদের অটোক্রেসি গিয়ে ব্রিফ ডেমোক্রেসি আসলো। ওকে, হ্যাঁ ঠিক আছে, সামনাসামনি হলে অনেক ইন্টারেস্টিং হতো লাস্ট ক্লাসটা, কারণ বাংলাদেশের কনটেক্সটে তো। বাট এনি হাউ, আমাদের যা অ্যাভেলেবেল আছে রিসোর্সেস সেটা দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। ওকে স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম Ma'am,